জনাব শেখ রবিউল আলম এই যে দক্ষিণ পন্থার যে উত্থানের কথা বলা, আমি উত্থান সেটা কিন্তু বিএনপির জায়গা থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বারংবার বলেছে। এবং দক্ষিণ পন্থার উত্থান দেখছি না, আমি আস্ফালন দেখছি। হ্যাঁ, এবং ধরেন নির্বাচনটা হয়ে গেলে এটা প্রত্যাখ্যিত হবে, এত ভাবার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের মানুষ ধর্মে বিশ্বাস করে, কিন্তু সেটা নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। মধ্যপন্থা মানুষ, জাতীয়তাবাদ, আমাদের ধরেন কৃষ্টি, সভ্যতা, আমাদের সংস্কৃতি, এটা ধারণ করেই বেঁচেছে। হ্যাঁ, এর মধ্যে তো কিছু আস্ফালন আমরা দেখছি দক্ষিণপন্থা। সেটা কি মানুষ নির্বিঘ্নে প্রতিপালন করতে পারছে আপনার মনে হয়? মানে মানে দক্ষিণপন্থার উত্থানকে আপনি আস্ফালন দেখছেন? না, আমি উত্থান দেখছি না, আস্ফালন। সেই আস্ফালনের জায়গা থেকে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে কি সরাসরি অবস্থান নিতে পেরেছে? না না, বিএনপি তার যে রাজনৈতিক দায়িত্ব সেটা তো পালন করছে। আমি আবারও বলছি, বিএনপি জনগণের উপর আস্থা রাখছে এবং আমাদের বিশ্বাস হচ্ছে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। এবং একটি রাজনৈতিক দলের এই পরিস্থিতিতে যে দায়িত্ব পালন করার কথা ছিল, এখন সেটা তো করছি। আর গত 17 বছরই তাই করেছি। গত 17 বছরও তো একটা আস্ফালন দেখেছি। এখন সেটা দক্ষিণ পন্থা বলবেন নাকি কোন পন্থা বলবেন? ফ্যাসিবাদও তো একটা পন্থা, সেই পন্থার আস্ফালন দেখেছি, তার বিরুদ্ধে লড়েছি। এখন ধরেন আবার সেই পতনের পর অন্য ধরনের অন্য অবয়বে আস্ফালন দেখছি, তার বিরুদ্ধে লড়াই করছি। আস্থাটা তো জনগণের উপরই আমরা রাখছি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই তো রাজনীতিটা করছি, মানে সর্বোচ্চ স্যাক্রিফাইস করছি। ওই যে যেটা বললেন, মানুষের আশা এখনো পূরণ হয়নি, আমি একমত, পূরণ হয়নি, কিন্তু মানুষের আশা পূরণ হতে চলেছে। এই আগামী নির্বাচনের পর নির্বাচিত যে সরকার হবে, যেভাবে আমরা সনদের ক্ষেত্রে একমত হচ্ছি, যেভাবে আমরা সংবিধান সংস্কার করছি, যেভাবে আমরা বিধিবিধান সংস্কার করছি, যেভাবে আমরা পার্লামেন্টকে সচল রাখতে চাচ্ছি, যেভাবে আমার দল 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার করেছে, আমরা তো ব্যাপক সংস্কার করতে সক্ষম হলাম, ঐক্যমত হতে সক্ষম হলাম। এইটুকু আপনি বাস্তবায়ন করেন না, দেখবেন যে বাংলাদেশে গণতন্ত্র এবং বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা যদি হয়ে যায়, তো জনকল্যাণ নিশ্চিত হতে শুরু করবে, জনসমৃদ্ধি নিশ্চিত হতে শুরু করবে। এই যে আপনি বারবার উল্লেখ করছেন যে ঐক্যমত্যের জায়গা থেকে অনেকটা ঐক্যমত্য হওয়া গেল, কিন্তু ডক্টর আলী রিয়াজ, ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি, তিনিও কিন্তু বলেছেন যে এই আলোচনার মাধ্যমে দিয়ে সবকিছু হবে তা না, আপনাদের নিজেদের মধ্যেও আপনারা কথা বলুন। সেই কথা বলার জায়গাটা থাকলো, মানে মানে সবাই তো আসলে জনগণের জায়গা থেকে কথা বলার জায়গা কি থাকছে কিনা? এটা উনি হয়তো পরামর্শমূলকভাবে বলেছেন, কিন্তু উনাদের এত কাজ না, এত অ্যাডভাইস দেওয়ার কাজ না। উনাদের কাজ হচ্ছে জুলাই সনদ চূড়ান্ত যেটা করেছে, যেগুলি একমত হয়েছে, সেটা বাস্তবায়ন করবার জন্য আইনি ভিত্তি কি আছে সেটা বলেন, এবং বলেন যে এই আইনি ভিত্তিতে এটা করা যাবে, এটা চ্যালেঞ্জ হবে না, এটা বাজে দৃষ্টান্ত স্থাপন করবেন, এটা টেকসই হবে। বলেন, আমরা তো দ্বিমত করিনি, আমরা তো অ্যাপিলেট বিভাগের রেফারেন্সও পর্যন্ত চেয়েছি যে ঠিক আছে অ্যাপিলেট বিভাগ বলুক। আমরা যেটা মনে করি, যেটা প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে পরবর্তী সংসদে হলে এটাতে আর কোনো বৈধতার প্রশ্নে অথবা টেকসই হওয়ার প্রশ্নে আর কোনো দ্বিধা থাকে না, আর কোনো শঙ্কা থাকে না, সেটা আমাদের প্রস্তাব। তার বাইরে কেন, যেমন বলছেন জামাত ইসলামে বলেছেন বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়া যাবে কিনা। আমি দেখলাম স্বাধীন মালিক সেদিন বলছে যে পৃথিবীর কোথাও কোনো নজির নাই যে বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে সংবিধান সংস্কার করা গিয়েছে। এখন ধরেন আপনি আবেগী হয়ে বলবেন, না জেনে বলবেন, তো এই রকমের বললে তো তার সাথে বিএনপি একমত হতে হবে, সেই রাজনীতি তো বিএনপি করে না। আপনি পিয়ারের কথা বলছেন, আপনার পিয়ার যদি এত ভালো হয়, আপনি নির্বাচনী ইস্তেহারে এনে জনগণের কাছে যান, তারপর নির্বাচিত হয়ে এসে প্রথম সংসদেই পিয়ার করে দেন, কেউ দ্বিমত করছে না। আর উচ্চকক্ষের ব্যাপার দেখেন, পার্থক্যটা কোথায়? আপনি কি আমাকে বলতে পারবেন এই ফ্যাসিবাদের পতনের আগে একটি সংস্কারের প্রস্তাব এইসব রাজনৈতিক দলের তরফ থেকে এসেছে? আমরা এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠাকালীন সময় আরো 2 বছর আগের থেকে এই 31 দফা সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। যত সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে আমাদের এই প্রস্তাবনাটাকে ভিত্তি করে। দুই এক জায়গায় যেখানে দ্বিমত হচ্ছে, সেটা হচ্ছে প্রয়োগিক দিকটা কিভাবে, কার্যকর কিভাবে হবে, সেখানে আমাদের বড় রাজনৈতিক দল, অভিজ্ঞ রাজনৈতিক দল এবং জননির্ভর রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা থাকার ফলে আমাদের কিছু অবজারভেশন আছে, আমাদের অবস্থান রয়েছে, এটা একেবারেই ন্যায্য। কারোর সাথে সব বিষয়ে একমত হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। যেমন দেখুন, উচ্চকক্ষ হবে, আমরা সবাই একমত হয়েছি, তাহলে অগ্রগতি। উচ্চকক্ষের আসন সংখ্যা 100 হবে, সে ব্যাপারে সবাই একমত হয়েছি, অগ্রগতি। উচ্চকক্ষের ক্ষমতা কি হবে, সে ব্যাপারে সবাই একমত হয়েছি, তাহলে কত অগ্রগতি? 75% হয়ে গেল। গঠন 25% যদি আপনি গঠন ধরেন, সেখানেও আমরা বলেছি, আমরা কি বলেছি, প্রাপ্ত আসনের অনুপাতে। আরো কয়েকটি রাজনৈতিক দল বলেছে এটা প্রাপ্ত ভোটের অনুপাতে। দুটোই তো পিয়ার, অনুপাত তো, আসনের অনুপাত আর ভোটের অনুপাত। তো সেটাও সমাধান করা যাবে, আলোচনা করে একটা জায়গায় আসা যাবে। আর যদি আলোচনা করে একমত না হওয়া যায়, জাতীয় ঐক্যমত কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, নিয়ে নিক সে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছি, থাকলো।
আমরা নির্বাচিত হয়ে আসলে আমাদের মতো করে করলাম, জামাত ইসলাম আসলে পুরোপুরি করে করলো যদি তারা সমর্থন করে, তারাও তো নোট অফ ডিসেন্ট একটাতে দিয়েছে, আমরা দুইটাতে দিয়েছি, সাংবিধানিক সংস্কারের জায়গার কথা আমরা বলছি। তো আপনি জুলাই সনদের ছোটখাটো জায়গায় যেখানে একমত হওয়া যাচ্ছে না বা যাবে না বা হয় না, সেটার সাথে নির্বাচনের শর্ত জুড়ে দেবেন। আবার আপনি নতুন করে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারবেন না এই আতঙ্কে, একটা অংশ ভোট পেয়ে পার্লামেন্টে একটু বেশি 2-4টা সিট পান কিনা সেই জন্য আরেক প্রক্রিয়া এনে উপস্থাপন করে বলবেন এটা ছাড়া নির্বাচন হবে না। এটা রাজনৈতিক এক ধরনের দেউলিয়াত্ব প্রথমত, আর অনৈক্য তৈরি করার চেষ্টা। যদি এই ধরনের অনৈক্য কারা তৈরি করতে চায়, রাজপথে যদি যেতে চায়, রাজপথে আমরা প্রস্তুত আছি, জনগণ প্রস্তুত আছে। আর কেউ যদি মনে করে যে না তারা এটা ছাড়া নির্বাচন করবে না, সেটা তাদের একান্তই স্বাধীনতা। কোনো ব্যক্তি বা দলের নির্বাচনে অংশগ্রহণ করার উপর জাতীয় নির্বাচন করা থেকে বঞ্চিত হতে পারে না। আচ্ছা, তো আর তারা যারা এটা করবে তারা নিশ্চয়ই রাজনীতি থেকে চিরস্থায়ীভাবে ধিক্কৃত হবে, অথবা ধরেন অপসারিত হবে বা পতিত শক্তি হিসেবে চিহ্নিত হবে, প্রতিষ্ঠিত হবে। তো বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে। আমরাও ধরেন বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে যত ছাড়, যত ধৈর্য এবং যতটুকু আপনার যেটাকে বলা হয় শেষ সময় পর্যন্ত সহযোগিতা করার যে মানে দায়িত্ব, সেটা পালন করে যাচ্ছে।